প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? গতদিন আমরা কারক নিয়ে একটু কথা বলছিলাম। তো কারকের সাথে সম্পর্কিত এমন কোনো বিষয় কি থাকতে হবে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, তারপরে দেখো তো এর কোনো অর্থ হয় কিনা। ছাদ, বর্ষ, মা, শিশু, চাঁদ, দেখ, এটাকে একটা বাক্য বলা যাবে? যাবে না। কারণ এই শব্দগুলো দিয়ে কোনো অর্থ একত্রিতভাবে বা সম্মিলিতভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। কেন পারছে না? ঠিক আছে, অর্থাৎ আমরা দেখছি কি যে একটা শব্দের সাথে আর একটা শব্দের অন্বয়, ব্যাকরণিক ভাষায় যেটাকে অন্বয় বা মানে সম্পর্ক, একটা শব্দের সাথে আর একটা শব্দের কোনো সম্পর্ক নেই। তাহলে এই সম্পর্ক তৈরি করতে গেলে কি করা যায়? কিছু বর্ণ যুক্ত করা। আচ্ছা, তো দেখা যাক। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এবার অর্থ হয়েছে গুড। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তো আমরা এখানে যে বর্ণগুলি যুক্ত করলাম, যুক্ত করার পরে একটা বর্ণ বা একটা বন্ধন তৈরি হলো। সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পদের সাথে পরবর্তী পদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। ব্যাকরণিক ভাষায় বলে অন্যয়। সেই বর্ণ সমষ্টিগুলোকে কি আমরা আলাদা করতে পারবো? যে বর্ণ সমষ্টিগুলো বসে পরবর্তী বর্ণের সাথে সম্পর্ক তৈরি করেছে। প্রথমে হচ্ছে ছাদ, তাহলে কোন বর্ণ যুক্ত হয়েছে এখানে? এ। গুড। এখানেও এ। আচ্ছা, মা এখানে ছিল, মা মূল শব্দ ছিল, অর্থ হলো শিশুর সাথে কি যুক্ত হয়েছে? কে। চাঁদ মূল শব্দ ছিল অর্থবহ, দেখ, এখানে 6 একার দন্তন্য। তো এই যে বর্ণগুলো আমরা দেখলাম যে এরা শব্দের শেষে যুক্ত হয়ে পরবর্তী শব্দের সাথে অন্বয় বা সম্পর্ক তৈরি করে বাক্যের অর্থ প্রকাশে সহযোগিতা করেছে। আচ্ছা, কেউ বলতে পারো যে এই যে বর্ণগুলো যুক্ত হলো, শব্দের শেষে যুক্ত হয়ে পরবর্তী শব্দের সাথে অন্বয় স্থাপন করলো, এদের কিন্তু একটা নাম আছে। এই নামটা কি? আচ্ছা, আমি একটু লিখে দিই। এই নামটা হচ্ছে হয়েছে। আচ্ছা, দেখো তো, এই যে বিভক্ত শব্দের অর্থ, এখানে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে। বিভক্ত মানে পৃথক করা, কিন্তু এই বর্ণগুলো মূলত এই শব্দগুলো কি করছে? একত্রিত করছে। তাহলে উল্টো হয়ে গেল। এর একটা মজার নাম হচ্ছে, যদি রস্বীকার দিই বিভক্তি, তাহলে রস্বীকারের কত পাওয়ার, তাই না? আচ্ছা, তো এই বিভক্তি, তাহলে আমরা কি বলবো? যে বিভক্তি তাহলে একটা সংজ্ঞা দেওয়া যেতে পারে যে সকল বর্ণ বাক্যস্থিত শব্দের শেষে বসে পরবর্তী শব্দের সাথে অন্বয় স্থাপন করে বাক্যের অর্থ প্রকাশে সহযোগিতা করে।
সেই বর্ণ গুলোকে বিভক্তি বলা হয়। আরেকবার বলি, যে সকল বর্ণ বাক্যস্থিত শব্দের শেষে বসে পরবর্তী শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে বাক্যের অর্থ প্রকাশে সহযোগিতা করে, সেই সকল বর্ণকে বলা হয় বিভক্তি। মনে থাকবে আশা করি। আরেকবার, আচ্ছা, এই বিভক্তি আমরা যে গত ক্লাসে কারক পড়েছিলাম, এই কারক নির্ণয় করতে গেলে বিভক্তির অবশ্যই দরকার, জরুরি দরকার। আর তোমরা এর আগে জেনেছো যে বাংলা বাক্য কিন্তু বিভক্তি প্রধান, অর্থাৎ বিভক্তি ছাড়া বাংলা বাক্য কিন্তু তৈরি হবে না, কখনোই না। সেটা তো আগের বাক্যে দেখি যে কোনো বন্ধন বা কোনো সম্পর্ক একটা শব্দের সাথে আরেকটা শব্দের নেই। তার এই হচ্ছে আমাদের বিভক্তি। তো বিভক্তি বাংলা যারা ব্যাকরণবিদ, এনারা বিভক্তিকে আবার বিভিন্ন রকম ভাগে ভাগ করেছে। তো ব্যাকরণবিদদের মতে বিভক্তি হচ্ছে 7 প্রকার। তো এই 7 প্রকারের ভিতরে বিভক্তিগুলোকে সাধারণত স্ত্রীবাচক শব্দ হিসেবে কল্পনা করা হয় বলেই এই বিভক্তিগুলো বলা হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। তো বিভক্তি আমি সংক্ষেপে একটু বলি। প্রথমা বিভক্তি হচ্ছে এর আবার এক বচন বহু বচন আছে, কারণ বিভক্তিগুলো নামপদের সাথে যুক্ত হয়। তো নামপদ যেহেতু এক বচন এবং বহু বচন আছে, তাহলে প্রথমা বিভক্তি এক বচনে অ হয় এবং শূন্য হতে পারে। এখানে যেমন মা এবং চা, এই দুটো শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন স্পষ্ট নেই। যেখানে বিভক্তি চিহ্ন স্পষ্ট না থাকে, অর্থাৎ মূল শব্দ থাকে, সেখানে আমাদেরকে শূন্য বিভক্তি ধরে নিতে হবে। তার প্রথমা বিভক্তিতে আছে অ এবং শূন্য, দ্বিতীয়াতে আছে কে রে, এটা এক বচনের ক্ষেত্রে। তারপরে তৃতীয় বিভক্তি আছে দ্বারা, দিয়া, কর্তৃ। চতুর্থী বিভক্তি আছে কে রে, কিন্তু চতুর্থী বিভক্তি আর দ্বিতীয় বিভক্তি অনেকাংশে মিল আছে, তবে কারক নির্ণয়ের ক্ষেত্রে চতুর্থী বিভক্তির উল্লেখ থাকতে হবে। পঞ্চমী বিভক্তি আছে হইতে বা হতে, থেকে, সে। আর ষষ্ঠী বিভক্তি আছে র, এর। সপ্তমী বিভক্তি আছে এ, অন্তস্থ, এতে। তো তোমাদের বইতে বিভক্তির একটা চার্ট আছে, কারকের অধ্যায় বিভক্তির একটা তালিকা আছে। সেই তালিকার এটা অবশ্য মুখস্থ করার দরকার, মেমোরিতে থাকতে হবে। কারণ পরবর্তীতে কারক নির্ণয় করার জন্য যে শব্দের শেষে কোন বিভক্তি আছে সেটা তোমার যদি মেমোরিতে না থাকে সেটা পারা যাবে না। এই জন্য আজকে ওই বই থেকে ওইটা মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। তো এই বিভক্তি ব্যবহারের কিছু নিয়ম আছে। তো এইটা আরেকটা আমি ভুলে গেছি, বিভক্তির এই বন্ধনটা দেখো আরেকটা জিনিসের সাথে মিল করা যায়, তোমাদের বোঝার জন্য বলছি। তোমরা যে এই ঘরটাতে বসে আছো, ইটের দেওয়াল, ইটের দেওয়ালটা দেখো যে দেওয়ালটা কিভাবে তৈরি হয়। একটা ইটের পর আর একটা ইট সাজালে কি দেওয়াল হবে? শুধু ইট সাজানো হবে। কিন্তু আমরা দেওয়াল তৈরি করি কীভাবে? একটা ইটের সাথে আর একটা ইটের বন্ধন তৈরি করার জন্য বালি, সিমেন্ট, পানি মিশিয়ে যে মর্টার তৈরি করা হয় সেইটা। তো দেখো তো এই বিভক্তির কাজ আমাদের দেওয়াল তৈরির ওই মর্টারের মতো কিনা? অর্থাৎ মিস্ত্রিদের যেটাকে মশলা বলা হয়, ইট, বালি, সিমেন্ট, পানি একটা ইটের ফাঁকে আর একটা, দুটো ইটকে সংযুক্ত করে, একই রকম না? তাহলে ইটের গাঁথনি যেমন একটা ইটের সাথে আর একটা ইটকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য যে মশলা দরকার, তাহলে আমাদের বাক্যের যে শব্দগুলো, এই শব্দগুলো দৃঢ়ভাবে একটা আর একটার সাথে সম্পর্ক তৈরি করার জন্য বিভক্তি দরকার। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিভক্তি কিন্তু ইংরেজিতেও আছে। ইংরেজিতে কি বলতে পারে কেউ? প্রিপোজিশন। ওকে, তো এখন বিভক্তি ব্যবহারের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমি একটুখানি দেখাতে চাই, সেই ক্ষেত্রে তোমাদের একটু কাগজ থেকে আমার দেখাতে হবে। আচ্ছা দেখো, প্রথম আছে যে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী বা বস্তুবাচক শব্দের বহুবচনে রা যুক্ত না হয়ে গুলি এবং গুলো যুক্ত হয়। যেমন
গরুগুলি মাঠে নিয়ে যাও। গরু মানুষ ব্যতীত অন্য প্রাণী। কলমগুলো এটা বস্তুবাচক। খ নম্বরে দেখো, অপ্রাণীবাচক শব্দের পরে কে বা রা বিভক্তি যুক্ত না হয়ে শূন্য বিভক্তি হয় অপ্রাণীবাচকের ক্ষেত্রে। যেমন আমরা দেখছি যে কলম দিয়ে লিখি, তাহলে কলম হচ্ছে শূন্য বিভক্তি। এখানে কলম কে বা কলম রা ব্যবহার করা যাবে না, হবে না। যে গ নম্বর খেয়াল করো, যে সকল শব্দের উচ্চারণ শেষ উচ্চারণ অর্থাৎ শব্দের একেবারে অন্তের যে বর্ণটা আছে সেটা যদি স্বরধ্বনি হয়, সেখানে এ বিভক্তির রূপ হয় অন্তস্থ, অন্তস্থ একার বা তে। এটা সপ্তমী বিভক্তির ক্ষেত্রে। যেমন দেখো ঘোড়া, তাহলে ঘোড়ার শেষ শব্দ হচ্ছে, শেষ বর্ণ হচ্ছে আ, তাহলে ঘোড়া যুক্ত এ। যদি বলি যে ঘোড়া গাড়ি টানে, সেটা তো হয় না, তাহলে ঘোড়া এ গাড়ি টানে না, সেখানে এর পরিবর্তে অন্তস্থ হয়েছে। আবার দেখো এই যে মা যোগ এ, এই একার অন্তস্থ একারে পরিণত হয়েছে, যে মায়ে ঝিয়ে ঝগড়া লেগেছে। তারপর দেখো পানি, শেষ উচ্চারণ বা শেষ বর্ণের সাথে রয়েছে রস্বইকার স্বরধ্বনি, তখন পানিতে এখানে ত একার হয়েছে, রস্বইকার এই একার এখানে রস্বইকার হয়েছে, এই তে পরিণত হয়েছে, পানিতে ময়লা দূর হয়। ঘ নম্বর খেয়াল করো, যে সকল শব্দের শেষে অধ্বনি ব্যঞ্জন ধ্বনি থাকে সেখানে প্রায়ই রা স্থলে এরা হয় এবং ষষ্ঠী বিভক্তির র এর জায়গায় এর যুক্ত হয়। যেমন দেখো লোক রা, এটা বহু বচনের ক্ষেত্রে হয়। তাহলে লোক কতে আছে, শেষ ধ্বনি হলো অ, কিন্তু সেই অ হবে কি রয়াকার হয়ে যাবে। তাহলে এখানকার লোকেরা খুবই সচেতন, তাহলে রা না হয়ে কি হয়েছে এরা। আবার দেখো বিদ্যান, তাহলে বিদ্যানের শেষ ধ্বনি হলো দন্তন্য, এটা ব্যঞ্জন ধ্বনি, তার সাথে যদি রা যুক্ত করার প্রয়োজন হয় সেই রা হবে কি এরা। যেমন বিদ্যানেরা কলমকে অত্যন্ত পবিত্র মনে করে। আচ্ছা, ষষ্ঠী বিভক্তি র, সেই ক্ষেত্রে হচ্ছে এর যুক্ত হয়। যেমন মানুষ যোগ র তো হয় না, সেই ক্ষেত্রে হবে মানুষের, যেমন আমার এদের সব মানুষের। আচ্ছা, লোক, এখানে লোক যোগ র হওয়ার কথা, কিন্তু র এর জায়গায় হচ্ছে এর, যে তাতে লোকের কিছু আসে যায়। পরবর্তী নিয়মটা দেখো, খাঁটি বাংলা শব্দের শেষে শেষ উচ্চারণ অ, আ অথবা এ হলে সেখানে ষষ্ঠী বিভক্তির এক বচনে সাধারণত র যুক্ত হয়, এর যুক্ত হয় না। তার মানে আগের নিয়মটার একটুখানি উল্টো নিয়ম। যেমন বড়, এখানে কিন্তু শেষ উচ্চারণ ছিল র, এখানে অ আছে, সেই ক্ষেত্রে র যুক্ত হয়েছে, বড়র প্রীতি বালির বাদ। তারপরে দেখো গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি যাব, এখানে র হয়েছে। আবার বিদ্যা ছেলের ছেলে, এখানে একার আছে, সেই ক্ষেত্রে র হয়েছে, ছেলের হাতের মোয়া নয়। তো আজকে আমরা এই বিভক্তি নিয়ে এই পর্যন্তই আলোচনা করা হলো। তো এইটা যদি তোমাদের কাজ আছে, বাড়ির কাজ দিচ্ছি, যে বিভক্তিটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, যে 7 রকমের বিভক্তি এবং এক বচন বহু বচনের রূপ, এই 2 রূপই মুখস্থ করতে হবে। পরবর্তীতে তাহলে কারক নির্ণয়ের সহজ হবে। তো ধন্যবাদ সবাইকে। বাড়িতে থাকো, ভালো থাকো, এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে, মাস্ক যদি বাইরে যাওয়ার হয় অবশ্যই মাস্ক পরে যেতে হবে। তো সবাইকে ধন্যবাদ।